বহিরাগত দুষ্কৃতিকারীরাই ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে দাবি স্থানীয় দুই সম্প্রদায়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার। নাসিরনগরে সংখ্যালঘুদের নিয়ে কটূক্তি করার অভিযোগ অস্বীকার মন্ত্রী ছায়েদুল হকের। বললেন, এলাকায় কিছুই হয়নি, কয়েকটি ঘরে আগুন দেয়া হয়েছে মাত্র। সারা দেশের মানুষের বলতেছে নাসিরনগর লুটপাট খরচ হয়ে গেছে। সারা দেশের মানুষকে নাসিরনগর আইসে খালি একদিন শেষ সাথে 4-5টা গরমে যে রংপুরে অস্ত্র ও জঙ্গিবাদী বইসহ 4 জেএমবি সদস্য গ্রেফতার। পুলিশ বলছে তাদের একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকারীদের প্রশিক্ষক। গাইবান্ধায় রংপুর সুগার মিলের আখ কাটাকে কেন্দ্র করে আদিবাসী ও স্থানীয়দের সঙ্গে মিল শ্রমিকদের সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 15। এবং গরু ও ভেড়ায় ভ্রূণ প্রতিস্থাপন করে কৃত্রিম প্রজননে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সফলতা। কৃষকরা প্রয়োজন মতো ভ্রূণ নিয়ে পাবেন উন্নত জাতের গবাদি পশু। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু মুসলিম সৌহার্দ্য ও সম্প্রীতি বহিরাগত দুষ্কৃতিকারীরা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দুই সম্প্রদায়ের মানুষ। এলাকার মুসলিমরা বলছেন, শত বছরের আত্মিক সম্পর্কের পথ ধরেই দুদফা হামলার সময় নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় এগিয়ে গিয়েছিলেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জলিলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একদিকে ধুরন্তী ও মেদির হাওর, অন্যদিকে হরিণবের বিল। বিস্তীর্ণ এ দুর্গম চরাচর কয়েক বছর আগ পর্যন্ত নাসিরনগরকে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য এলাকা থেকে এক প্রকার বিচ্ছিন্নই করে রেখেছিল। তারপরও গত শত বছরে নাসিরনগরে কোনো হিংসা বিদ্বেষ হানা দিতে পারেনি। 30 অক্টোবর হিন্দু মন্দির ও বসতিতে তাণ্ডব এবং 5 দিনের মাথায় একযোগে কয়েকটি পাড়ার বাড়িতে অগ্নিকাণ্ডের সময় জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয় মুসলিম যুবক জুবায়ের, মজিদ, জামাল, শরীফ। তারা জানালেন, দুদফা হামলাতেই বহিরাগত দুষ্কৃতিকারীরা অংশ নিয়েছিল। দীর্ঘদিন থেকে ওদের পরিকল্পনাটা ছিল মনে হয়, এই কারণে এটার সুযোগে তারা ওই কাজটা করেছে। সুসম্পর্কটা নষ্ট করার জন্য নাসিরনগরের একটা ক্রমহল, একটা কুচক্র এটা ঘটাইছে। এখানে যারা স্থানীয় আছে নাসিরনগরের, তারা তো এই হিন্দু বাড়িগুলোতে আক্রমণ করার কোনো প্রশ্নই ওঠে না। যুবকরা আরো জানালেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করতেই জীবনের ঝুঁকি নিয়ে দুর্বৃত্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। নাসিরনগরে যারা বাস করি আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের একজনের ছাড়া আরেকজন চলেই না এরকম। আমার ক্লাসমেট অনেক হিন্দু সম্প্রদায়। তখন আমার মনে হলো যে আমার এক ভাইরে মারবে, অপরাধ তো করছে এক কুলাঙ্গার, একজন অপরাধ করছে, অপরাধ তো সবাই করে নাই। তো আমার এক ভাইরে মারবে, আমি এখানে বসে থাকবো? বিবেকের তাড়নায় আমি থাকতে পারি নাই। আমার বাড়ি আর ওদের বাড়ি খুব একটা পার্থক্য নাই। যখন দেখছি এখানে অ্যাটাক আসছে তখন আর নিজের আটকে রাখতে পারি নাই। যেদিক দিয়ে পারছি, যেভাবে পারছি এখানে এসে হাজির হয়েছে। যখন দেখছি তারা হামলা এদিকে ঢুকে যেতেছে, তখন কিন্তু কার মন্দির কার মসজিদ এগুলো কিন্তু দেখি নাই। যে মন্দির ভাঙতেছে আমরা তাদেরকে প্রতিহত করতেইব। আমার বন্ধুর এদের আঘাত করলো, আমার বাড়ি দিল। আমরা তখন আঘাত করার পরে আমার শেষ বল আমাদেরকে অনেকটা আঘাত করলো। আমার একটা ভাই ওরা আমার সেভ করছে, নাহলে আমি মরে যেতাম আর কি। দুঃসময়ে মুসলিম যুবকদের পাশে পাওয়ার ঘটনা শত বছরের সম্প্রীতির ফল বলে মনে করেন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও। নজির আমার প্রতিবেশী মুসলমানদের আইসা সেই আমার বাড়িটা রক্ষা করার জন্য, হ্যাঁ, এরা আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ মাথা ফাটছে, কেউ হয়েছে, বিভিন্ন ক্ষত হয়েছে। নাসিরনগরের মুসলমান এবং হিন্দুদের যে ভালো সম্পর্কটা ছিল, হয়তোবা তারা এটা দেখতে চাইছে না। যে সম্প্রীতির ভাবটা আছে এটাকে বিনষ্ট করার জন্যই তারা আসছে। আমার পাড়ার মুসলমান খুব সাহায্য করছে, আমরা সাহায্য করাতে দূর আসছি কি আমরা, আনলে আরো লুটপাট হইল। হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোকেরা একাট্টা থাকলে নাসিরনগরের সম্প্রীতির ঐতিহ্য হারিয়ে যাবে না বলে মনে করেন তারা সবাই। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কটূক্তি করার অভিযোগ অস্বীকার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক। দুপুরে নাসিরনগরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গালি দেওয়ার কথা কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন মন্ত্রী। ওই এলাকায় সংখ্যালঘুদের বসত বাড়ি ও মন্দিরে নির্বিচার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা দেশজুড়ে আলোচিত হলেও মন্ত্রী বলছেন মাত্র 4-5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিকরা অর্থের বিনিময়ে এই ঘটনার সংবাদ পরিবেশন করছে বলেও দাবি করেন মন্ত্রী।
ইসলাম ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় যখন দেশজুড়ে সমালোচনার ঝড়, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নিয়ে যখন কথা বলছেন সবাই, ঠিক সেই সময় এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর এক বক্তব্যে যেন ঘি পড়ে আগুনে। সংখ্যালঘুদের কটূক্তি করেছেন মন্ত্রী, এমন খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। মন্ত্রীর এই বক্তব্যের পর বৃহস্পতিবার ভোররাতেও সংখ্যালঘুদের বসতবাড়িতে আগুন দেওয়া হয়। তবে সোমবারের সংবাদ সম্মেলনে গালি দেওয়ার কথা অস্বীকার করে মন্ত্রিত্ব ছাড়ার চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। আমি হিন্দুরে মাওলানার বাচ্চা বলছি, আপনারা আজকে সারা থানা ঘুরে যান, সারা হিন্দু সম্প্রদায় ঘুরে যান, একটা লোক বলে যে আমার জীবনে আমি মাওলানার বাচ্চা বলছি, আমি এখন এই মন্ত্রিত্ব ত্যাগ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তেজিত মন্ত্রী বলেন, মাত্র 4 থেকে 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যে সারা দেশের মানুষে বলতেছে নাসিনের লুটপাট হরাস হয়ে গেছে, মানে অশান্ত মানুষ বাড়ি করে ছেড়ে চলে গেছে। আমি সারা দেশের মানুষকে নাসিননগর আইসে খালি একদিন শেষ সাথে 4-5টা গরমে যে ওরা কোনো ভাঙচুর করে নাই, পরিবার ভাঙে নাই, যায় নাই। ভাঙচুর নাশকতার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের 3 নেতাকে বহিষ্কারের ঘটনাও মন্ত্রীর ভাষায় ষড়যন্ত্র। ফিল্ডে তো আমি আপনার নাসির ফিল্ডে ছিল রুবুল মুক্তাদি সাহেব আর মামুর সাহেব, তারা কি কোনোদিন নাসিননগর আসছে ঘটনার পরে দেখছে? বা আমি যেখানে সার্বক্ষণিক শনিবার থেকে করতেছি, আমার কিছু জিজ্ঞাসা যে হোয়াট ইজ হ্যাপেন, তারা বসে করছে কাকে? সদরের চেয়ারম্যান হাসেমকে, আমার হরিপুরের ইউনিয়নের সভাপতি আমলের ফারুককে। এই পরিস্থিতি কেমন হলো? নাসিরনগরের ঘটনার সংবাদ প্রচারে গণমাধ্যম কর্মীদের দিনের পর দিন এলাকায় অবস্থান করার বিষয়েও প্রশ্ন তোলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। নাম কষ্ট একটা প্রেস ক্লাব আছে নাসিরনগর, এইটা গঠনের আগ থেকে 24 ঘন্টা বন্ধ থাকতো, গঠনের পর থেকে 24 ঘন্টা খোলা। আর ওই সাবরাইট এখানে থাকে, এখানে বলে তারা খাওয়ায় কাটায়, তারা ফাইন্যান্স করে কাটায়, তারা টাকা দেয় কাটায়। সবশেষে মন্ত্রীর দাবি, নাসিরনগরের পরিস্থিতি শান্তই আছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আরও 9 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা 53 জনে দাঁড়িয়েছে। গত দুদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে 30 অক্টোবর নাসিরনগর হিন্দু পাড়ায় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় 2500 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় প্রশাসনের নেওয়া পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। একই সঙ্গে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে। এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কথিত ধর্ম অবমাননার দায়ে আটক রসরাজকে সব ধরনের আইনি সহায়তার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবির মধ্যেই সুষ্ঠু তদন্ত এবং হামলা ঠেকাতে প্রশাসনের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। রোববার দায়ের করা এই রিটে নাসিরনগরে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকাকে অবৈধ ঘোষণা ও জড়িতদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে। এছাড়া সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। নাসিরনগরের ঘটনায় যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আদালতকে অবহিত করা, সাথে সাথে ব্যর্থতার জন্য কারা দায়ী তাদের বিরুদ্ধে কি নেওয়া হলো সেটাও আদালতকে অবহিত করা। তৃতীয় হলো সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা, ধর্মীয় অনুশাসন পালনে তাদের প্রতি সরকারের যে দায়িত্ব এটা কতটুকু পালন করছে সেটা দেখা।
আর ন্যাক্কারজনক এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কথিত ধর্ম অবমাননার দায়ে আটক রসরাজকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সিনিয়র আইনজীবীরা। ঘটনা যদি বারবার ঘটতে থাকে এবং আদালতের সম্মুখীন না হয়, তাতে হয় কি এই দুষ্কৃতকারীরা সাহস পেয়ে যায়, সেই ইম্পিউনিটির কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্র রসদের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করেছে, যে কোনো সময় তার জীবন বিপন্ন হতে পারে। যাদের বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাদের পাশে আমরা সবসময় থাকব এবং আইনি লড়াই করে যাব। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার প্রতিবাদে আজও মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে 2 শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নাসিরনগর উপজেলায় 1 সপ্তাহের ব্যবধানে 2 বার বাড়িঘর ও মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তারা। প্রশাসন তো প্রশাসনের মতো কাজকর্ম করে যেতেছে, অথচ যারা দুষ্কৃতকারী তারা তাদের মতো করে কাজ করে যেতেছে। তাইলে কার ভূমিকা কতটুকু আপনারা নিজেরাই বুঝতেছেন। ভাবছিলাম যে একটা স্বস্তি বুঝি ফিরে আসছে না। কালকে আবার অঞ্জন দেবের বাড়িতে ভাইস চেয়ারম্যান ওনার বাড়িতে কালকে অগ্নিসংযোগ করলো। রাত্রে আমরা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, মেয়ে ছেলে থাকতে ডরায়, আতঙ্ক। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি যে এটা যাতে সঠিক এবং সুষ্ঠু বিচার আমরা পাই। বাংলা সময় আরো থাকছে। সংস্কারের 1 বছরের মাথায় হুমকির মুখে রাজশাহী শহর রক্ষা বাঁধ। আতঙ্কে পদ্মা তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারীদের সঙ্গে আদিবাসী ও স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 7 পুলিশ সদস্য সহ 15 জন আহত হয়েছেন। সুগার মিল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে মিলের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উপজেলার কাটামোড় এলাকার বাগদা ইক্ষু খামারে আখ কাটতে গেলে শ্রমিকদের বাধা দেয় আদিবাসী ও স্থানীয়রা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত 15 জন আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সুগার মিলের 1842 একর জমি তাদের পৈতৃক সম্পত্তি, যেখানে আদিবাসী ও বাঙালিরা 8 মাস ধরে বসবাস করছেন। এদিকে গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের দখলকৃত জমি উদ্ধারে পুলিশ ও র্যাব যৌথ অভিযান শুরু করেছে। সবশেষ খবর জানতে আমরা মুঠোফোনে কথা বলবো সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর সঙ্গে। বাবু, অভিযান কখন শুরু হয়েছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি? আপনি জানেন যে বিকেল 4:55 গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি উচ্ছেদ অভিযান শুরু হয়। গাইবান্ধার অতিরিক্ত মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযানে অংশ নিয়েছেন গাইবান্ধা সহ আশপাশের বিভিন্ন থানা থেকে আসা আইনি সদস্য। বাবু, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করবো আপনার সাথে। দর্শক, গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের দখলকৃত জমি উদ্ধারে পুলিশ ও র্যাব যৌথ অভিযান শুরু করেছে এবং সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মুঠোফোনে সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক সহ 4 জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র ও জঙ্গিবাদী বই। পুলিশ জানায়, গোপন বৈঠক করছে এমন খবরে গতকাল গভীর রাতে সদর উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ইটের ভাটায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় বেলাল হোসেন, এরশাদ আলম, আশরাফুল ও আল আমিন নামে 4 জেএমবি সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল, জঙ্গিবাদী বই, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক হোসেন মোহাম্মদ লতিফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। হত্যার পরে এই বেলালকে সাদ্দামের যে সহযোগী যারা ছিল
এবং অন্যান্য জেএমবি কারা ছিল তাদেরকে আমরা সারা বাংলাদেশে খোঁজাখুঁজি করেছি। সাদ্দাম যার হাত ধরে জেএমবিতে আসে সে হচ্ছে বেলাল। বেলাল হলো সাদ্দামের দীক্ষাগুরু। এই বেলাল জামাতের সাথে যুক্ত ছিল। 2014 সালে সে জেএমবিতে যুক্ত হয়েছে। একটি অস্ত্র মামলা, একটি নাশকতার সন্ত্রাস বিরোধী আইনে 10 ধারার একটি মামলা হয়েছে, আর বিস্ফোরক একটি মামলা হয়েছে। রাজশাহীর চারঘাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে 3টি হাতবোমা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায় গতকাল পুঠিয়ার তাড়াশ গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয় সাদিকুল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চারঘাটে ভাইয়ের বাড়িতে কিছু অস্ত্র মজুদ আছে বলে জানায় সে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সেখানে রাতেই অভিযান চালিয়ে একটি পাইপগান, 3টি হাতবোমা, চাপাতি, রামদা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজের কারণে হুমকির মুখে পড়েছে রাজশাহী শহর রক্ষা বাঁধ। এমন অভিযোগ তীরবর্তী বাসিন্দাদের। তারা বলছেন, এখনই বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে তাদের মাথা গোজার ঠাঁইটুকুও হারিয়ে যাবে। তবে কাজের মান খারাপ, এটি মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। নতুন করে বরাদ্দ না পাওয়ায় এখন কাজ শুরু করা সম্ভব নয় বলে দাবি প্রতিষ্ঠানটির। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। সপ্তাহ খানিক আগে রাজশাহী মহানগরীর শেখেরচক পাচানি মাঠ এলাকায় পদ্মা নদীর পার ঘেঁষা সড়কে ফাটল দেখা দেয়। এখন এখানকার 5 ফুটের মতো রাস্তা দেবে গেছে। এতে বেশ কয়েকটি ঘরবাড়িতে ফাটল ধরার পাশাপাশি ধসে পড়েছে এলাকার 5টি বসতভিটা। গেল বর্ষা মৌসুমে প্রায় 15 লাখ টাকা ব্যয়ে তিবাত সংরক্ষণের জন্য সিসি ব্লক বসানো হয়, যা বছর না ঘুরতেই নড়বড়ে হয়ে গেছে। একই অবস্থা 268 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের সোনাইকান্দি থেকে বুলনপুর পর্যন্ত 5 কিলোমিটারের শহর রক্ষা বাঁধও। এতে আতঙ্কিত পদ্মা তীরবর্তী প্রায় 20,000 বাসিন্দা। কাউকে রাস্তায় ঘর করতে হচ্ছে, এই ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে খুবই বিপদের মধ্যে আছে। 3টা বাড়ি একসাথে নেমে গেল, এই ওয়ালটা শুদ্ধ নেমে গেল, কিন্তু পানি উন্নয়নের লোক তো আসছেই না। কিস্তি তুলে টাকা নিয়ে ঘর করেছে, তাহলে এগুলেন তো আমাদের দিতে হবে। কিস্তি তোর মাপ যাবে না, যাবে কি? এ অবস্থার জন্য পানি উন্নয়ন বোর্ডের বাঁধ সংরক্ষণের নিম্নমানের কাজকে দায়ী করেছেন তীরবর্তী বাসিন্দারা। কাজটা কিছু করে করেনি, কোনো মতন সিমেন্ট দিয়ে ইয়ে দিয়ে মেরে দিয়ে চলে গেছে। একটু সঠিকভাবে করলে এইরকম ক্ষয়ক্ষতিটা হতো না। এটা তো সরকার দেখবে না। 400 লোকের সই সিগনেচার দেওয়া আছে পানি উন্নয়ন বোর্ডে যে আমাদের এই জিনিসটাই এমার্জেন্সি করে দেওয়া হয়, তো পানি উন্নয়ন বোর্ড কোনো গুরুত্বই দেখাইলো না। তবে এমন অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, সময় মতো বরাদ্দ না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে মানে সংস্কার কাজগুলো সময় মতো করতে পারে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যখন রাস্তাটা ক্লিয়ার করে দিবে, কমপ্লিট করে দিবে, তখন আমরা ওদের যে দেবে যাওয়ার কারণে আমাদের স্লোপের যে ফাটল দেখা দিয়েছে আমরা সেটা তখন মেরামত করব। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 16 বছর আগে পদ্মার পার বাধাই করা হয়। 150 কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন হলে তাৎক্ষণিকভাবে বাঁধ সংরক্ষণের কাজ শুরু করা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় আরো থাকছে। অবৈধ দখলদারদের কবলে পড়ে টাঙ্গাইলের খরস্রোতা লৌহজং নদী এখন মরা খাল। নদী রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার দাবি, শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস প্রশাসনের। গবাদি পশুর মানসম্মত কৃত্রিম প্রজনন নিশ্চিত করতে ভ্রূণ সংরক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের গবেষকরা সফলতা পেয়েছেন। উন্নত জাতের গরু আর দেশীয় জাতের ভেড়ার কৃত্রিম প্রজনন নিয়ে 2 বছরের গবেষণা কার্যক্রম শেষে এখন এই প্রযুক্তিটি তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন তারা। প্রক্রিয়াজাতকরণ করে ভ্রূণ সংরক্ষণ দেশে এটাই প্রথম দাবি করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, এর মাধ্যমে উন্নত জাতের গবাদি পশু উৎপাদনে বিপ্লব ঘটবে। সাইমা খোদ্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট।
দেশে দীর্ঘদিন যাবৎ গবাদি পশুর কৃত্রিম প্রজনন ব্যবস্থা প্রচলন থাকলেও বহুমাত্রিক কারণে গর্ভধারণের হার আশানুরূপ নয়। এ অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রযুক্তির উৎকর্ষতায় উন্নত জাতের গরু ও ভেড়ার সিমেন্ট সংগ্রহ করে লিঙ্গ নির্ধারণী শুক্রাণুর প্রক্রিয়াকরণ, সুপার ওভুলেশনের মাধ্যমে ভ্রূণ উৎপাদন এবং তা সংরক্ষণ ও প্রতিস্থাপন করছেন। উন্নতমানের ব্রাহ্মা, শাহিওয়াল, জার্সি ও ফ্রিজিয়াম জাতের গরু এবং দেশীয় জাতের ভেড়ার কৃত্রিম প্রজনন নিয়ে গত 2 বছর ধরে এখানে গবেষণা কার্যক্রম চলছে। উন্নত সার এবং উন্নত গাভী ইউজ করে আমরা উচ্চ জাতের ভ্রূণ উৎপাদন করি, যে উচ্চ জাতের ভ্রূণটা যে কোনো গাভীতে ট্রান্সফার করে আমরা উচ্চ জাতেরই বাছুর পেতে পারি। আমরা কৃত্রিম উপায়ে ওষুধ দিয়ে গাভীকে সুপার ওভুলেশন করি, যেখানে নর্মালি প্রতি হিটের পরে একটা করে ডিম আসার কথা, সেখানে আমরা সুপার ওভুলেশন করার পরে দেখা যায় যে এই ডিমের সংখ্যাটা বেড়ে যায়। দেশে প্রথমবারের মতো এখানে গবাদি পশুর ভ্রূণ সংরক্ষণ করা হচ্ছে দাবি করে গবেষকরা বলছেন, কৃষকরা প্রয়োজন মতো ভ্রূণ সংগ্রহ করে তা প্রতিস্থাপনের মাধ্যমে গবাদি পশুর মানসম্মত কৃত্রিম প্রজনন নিশ্চিত করতে পারবেন। আমরা প্রথম বাংলাদেশে এই ভ্রূণ সংরক্ষণ করতেছি, কারণ ভ্রূণটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে বিস্তীর্ণ এলাকায় আমরা এই প্রযুক্তিটা ছড়াই দিতে পারবো। মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার এই টেকনোলজি দুটি ব্যবহার করি, এটা খুব কম সময়ের মধ্যে অনেক গুণগতমান বাচ্চা এসে যাবে। আমাদের আলটিমেট গোল হলো সিমেন্ট ব্যাংক তৈরি করা, এমব্রায়ো ব্যাংক তৈরি করা, যাতে ফার্মারের যখন দরকার হবে আমাদের কাছ থেকে নিয়ে যে এআই করে দেবে ওই গুণগতমান এমব্রায়ো নিয়ে যে প্রতিস্থাপন করে দেবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় 2014 সাল থেকে এই গবেষণা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামে একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে দোকানের গুরুত্বপূর্ণ মালামাল। দুপুরে নগরীর কদমতলী এলাকার দস্তগীর মার্কেটে অগ্নিকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 5তলা মার্কেটের নিচ তলায় গাড়ির যন্ত্রাংশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সাথে সাথে মার্কেটের লোকজন দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ায় কেউ আহত হয়নি। লোকজন যাই ওদেরকে এই পাশে যারা ছিল ওখানে সব নিচে নামানো আসছে, এবং পার্শ্ববর্তী বিল্ডিং যারা মহিলারা ছিল ওই মহিলাদের নিচে আমরা নিয়ে বাড়িতে নিয়ে রাখছি। আমরা 5তলা বিল্ডিং এর নিচতলায় আগুন। এই জায়গায় আমদানিকৃত বিভিন্ন প্রকার গাড়ির যন্ত্রাংশ আছে, টায়ার আছে, পুরাতন টায়ার আছে, বিভিন্ন রকম কেমিক্যাল জাতীয় উপাদান, মিন্স মানে টায়ার, রাবার জাতীয় জিনিসপত্র এখানে আছে। এদিকে নেত্রকোনায় বরযাত্রীর একটি মাইক্রোবাসে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, দুপুরে কেন্দ্রীয় উপজেলার কবি চাঁদপুর গ্রাম থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাস আটপাড়া উপজেলায় যাচ্ছিল। পথে গ্যাস ফুরিয়ে গেলে তারা নেত্রকোনা সিএনজি পাম্পের দিকে রওনা হন। এক পর্যায়ে বনুয়াপাড়া এলাকায় যাওয়ার পর গাড়িটি একেবারে বন্ধ হয়ে যায়। এ সময় চালক গাড়ির ট্যাঙ্কে পেট্রোল ঢেলে চালু করার চেষ্টা করলে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা কেন্দ্র থেকে আটপরে যেতেছিলাম বিয়ের অনুষ্ঠানে, তো গ্যাস ফুরাই গেছে, এই জন্য গ্যাস আনার জন্য রওনা ছিল। এখানে আসার পরে গ্যাস আর চলে না, পরে পেট্রোল ঢালতে সময় হঠাৎ করে আগুন লেগে গেছে। ঝিনাইদহে নিখোঁজের 3 দিন পর জোবায়ের হোসেন নামে 4 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজার পর তাকে না পেয়ে হরিণাকুণ্ড থানায় জিডি করেন স্বজনরা। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে জোবায়ের লাশ দেখতে ভেসে উঠতে দেখেন স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এমন কোনো টাকা পয়সা কেউ চায়নি, এমন কোনো মুক্তিপণও কেউ দিইনি, এমন কোনো ধারণা নেই যে আমার এমন কোনো শত্রু নেই যে আমার বাচ্চায় ভেবে মেরে ফেলে দেবে, আমার কোনো লোকের কোনো ধারণায় আসছে না। পুকুরের মধ্যে লাশ ভাসা অবস্থায় পাওয়া যায়। এখন কি পানিতে ডুবে মারা গেছে না অন্য কোনো রহস্য আছে, এ বিষয়ে আমরা পোস্টমর্টমে দেব, লাশ পাঠাবো।
গাজীপুরে 1200 আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় তিতাসের আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার সুরুজ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় 1 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে নেয়া পাইপ ও রাইজার খুলে ফেলা হয়। এর আগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পুরো এলাকায় মাইকিং করে তিতাস কর্তৃপক্ষ। বান্দরবানে মোটরসাইকেল চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে সাংবাদিকদের কথা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল্লাহ। তিনি জানান, গত কয়েক মাসে বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেন তারা। এর ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের 4 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা লৌহজং নদীটি অবৈধ দখলদারদের কবলে পড়ে সরু মরা খালে পরিণত হয়েছে। এ অবস্থায় নদীটি রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবিদ সহ স্থানীয়রা। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটির নাব্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়লা আবর্জনার স্তূপ দেখে বোঝার উপায় নেই যে এটি নদী, খাল নাকি ড্রেন। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটি একসময় খরস্রোতা থাকলেও অবৈধ দখলদারদের কবলে পড়ে সরু মরা খালে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা নদীর দুপাড় দখল করে দালান কোঠা ও বাড়িঘর সহ নানা স্থাপনা গড়ে তুলেছে। সরকারিভাবে নদীটি 200 ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 50 ফুট। মাল তুলে নৌকা আসতো, নৌকা বোঝায় মালপত্র ছিল। ব্যবসায়ীরা সেই নৌকার মাধ্যমে টাঙ্গাইলে প্রবেশ করে তাদের ব্যবসা কার্য পরিচালনা করত। স্রোতের যে অবয়ব ছিল, স্রোতের যে গতিধারা ছিল, সেই স্রোত, সেই নদী আজকে হারিয়ে গিয়েছে। আমরা চাই যে এই নদীর সংস্কার করে আবার এই নদীর নব্যতা ফিরে আসুক। অবৈধ দখলদার উচ্ছেদ হোক এবং জনগণের সম্পদ জনগণের হাতে ফেরত আসুক। এই অবস্থায় নদীটি খনন সহ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশ বিশ্লেষকরা। যারা নাকি দখলদার আছে তাদেরকে যে কোনো উপায়ে হোক আইনের আওতায় এনে তাদের উচ্ছেদ করা। অবশ্য সীমানা নির্ধারণ করে শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নদীটির নাব্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই লৌহজং নদী স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবৈধ যে দখলদার রয়েছে সেটিকে আমরা সরানোর কাজ শুরু করব এবং এটা ক্রমান্বয়ে চলতে থাকবে। টাঙ্গাইল পৌর এলাকার বাগমারা থেকে লাউজানা পর্যন্ত লৌহজং নদীর দুপাড়ে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য 4 নম্বর থেকে নামিয়ে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি নিম্নচাপের রূপ নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এটি সকাল 6টার পর চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। প্রায় 3 থেকে 4 ঘন্টা থেমে থেমে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় নিম্নচাপটি উপকূল অতিক্রম করে। তবে বৃষ্টির কারণে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ঢাকা নদীবন্দরকে 1 নম্বর, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নীলফামারীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ছট পূজা পালিত হয়েছে। বিকেলে হাজার হাজার হিন্দু নারী পুরুষ সৈয়দপুরের খড়খড়িয়া নদীর তীরে জড়ো হন। এ সময় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে হরেক রকম খাবারের নৈবেদ্য নদী তীরে সাজিয়ে রাখেন তারা। পরে সূর্যাস্তের আধা ঘন্টা আগে পূজার মধ্য দিয়ে পুণ্যার্থীরা সূর্য দেবতাকে বিদায় জানান। আগামীকাল ভোরে সূর্য দেবতাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহিরাগত দুষ্কৃতিকারীরাই ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, দাবি স্থানীয় 2 সম্প্রদায়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার।
নাসিরনগরে সংখ্যালঘুদের নিয়ে কটূক্তি করার অভিযোগ অস্বীকার মন্ত্রী সাইদুল হকের। বললেন, এলাকায় কিছুই হয়নি, কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়েছে মাত্র। সারা দেশের মানুষের বলতেছে নাসিরনগর লুটপাট হরাস হয়ে গেছে। সারা দেশের মানুষ কি নাসিরনগর আইছে? খালি একদিন শেষ সাথে 4-5টা ঘরে বাইরে রংপুরে অস্ত্র ও জঙ্গিবাদী বইসহ 4 জেএমবি সদস্য গ্রেফতার। পুলিশ বলছে তাদের একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকারীদের প্রশিক্ষক। গাইবান্ধায় রংপুর সুগার মিলের আখ কাটাকে কেন্দ্র করে আদিবাসী ও স্থানীয়দের সঙ্গে মিল শ্রমিকদের সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 15। এবং গরু ও ভেড়ায় ভ্রূণ প্রতিস্থাপন করে কৃত্রিম প্রজননে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সফলতা। কৃষকরা প্রয়োজন মতো ভ্রূণ নিয়ে পাবেন উন্নত জাতের গবাদি পশু। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।